আচ্ছা, তাহলে বলো যে ২ বা ততোধিক কম্পিউটার সংযোগ করার প্রক্রিয়াকে কি বলা হয়? কি অ্যান্সার হবে? যে কেউ একজন বলো, সমস্যা নাই। নেটওয়ার্ক। নেটওয়ার্ক, ওকে। তারপর কম্পিউটার নেটওয়ার্ক জগতে প্রথম পদক্ষেপ কোনটা? অথবা প্রশ্নটা মাঝে, মাঝে চেঞ্জ হয়ে আসে যে কম্পিউটারের মানে সরি ইন্টারনেটের আদি নেম কি ছিল? এই প্রশ্নটা ২ ভাবে আসতে পারে। যেমন এখানে একটা দেখতেছো কম্পিউটার নেটওয়ার্ক জগতে প্রথম পদক্ষেপ কোনটা ছিল? মানে ২ বা ততোধিক ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করার জন্য প্রথম যে ব্যাপারটা ছিল, ইন্টারনেটটা অনেক ভাস্ট একটা জিনিস। এর একটা আদি নেম ছিল যেটাকে কি বলা হয়? কি অ্যান্সার হবে? 9-10 এ ছিল এটা। ARPANET, হ্যাঁ? এটার নাম হবে হলো ARPANET। কোন সংযোগটি দুটি ডিভাইসের মধ্যে ডেডিকেটেড লিংক প্রদান করে? ডেডিকেটেড মানে হচ্ছে যেখানে তোমার লাইন অফ সাইট মানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এই 3rd নাম্বার আর 4th নাম্বার প্রশ্নটা একই, হ্যাঁ? যেমন বলছে কোন কানেকশনে বিভিন্ন যন্ত্র একটা লিংক শেয়ার করে। তার মানে একটা ডেডিকেটেড এইটার সেম ক্যাটেগরির কোশ্চেন জাস্ট একটু ভিন্নভাবে আসছে। এটাও পয়েন্ট টু পয়েন্ট হবে। পরেরটা তোমরা পারবা ৫ নাম্বারটা। কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যটা কি ছিল? কি উদ্দেশ্যে আমরা কম্পিউটার নেটওয়ার্ক করি? এখানে ৪ টা অপশন পড়ো, পড়ে বলো যে কোনটা কারেক্ট হবে। হার্ডওয়্যার, সফটওয়্যার ও ডেটা শেয়ার। হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডেটা শেয়ার, রাইট। তাহলে এবার আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা বলো, মালিকানা অনুসারে কয় ভাগ ছিল? প্রাইভেট আর পাবলিক ২ টা ছিল। এরপরে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কয়টা হবে? 4। ৪ টা, রাইট। প্যান, ল্যান্ড, ম্যান 1। নিয়ন্ত্রণ কাঠামো সার্ভিস প্রদানের উপর বেস করে ল্যান কত ভাগে ভাগ করা যায়? একটা ছিল কি ছিল? হাইব্রিড, একটা ছিল ক্লায়েন্ট সার্ভার আর আরেকটা ছিল পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, তাই না? ৩ টা ছিল। আর ক্লায়েন্ট সার্ভার আবার ২ ভাগে ভাগ ছিল। একটা ছিল হচ্ছে ডিস্ট্রিবিউশন আর একটা ছিল হচ্ছে সেন্ট্রালাইজড। যদি বলতো যে ক্লায়েন্ট সার্ভারটা কয় ভাগে ভাগ, তাহলে ২ ভাগ। একটা হলো তোমার সেন্ট্রালাইজড, একটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। কিন্তু এখানে বলছে যে নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর বেস করে ল্যানটাকে আবার কত ভাগে ভাগ করা যায় সেই দৃষ্টিকোণ থেকে হবে ৩ টা। একটা হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, আরেকটা হলো তোমার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর আরেকটা হলো হাইব্রিড নেটওয়ার্ক। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্সারটা দিলাম ৩ প্রকার। যে সকল নেটওয়ার্ক খুবই কাছাকাছি যন্ত্রপাতির মাঝে ব্যবহার করা হয়, খুব সিম্পল কোশ্চেন, কোনটা হবে? কাছাকাছি বলতে ধরো যেমন মাউস লাগানো আছে, কিবোর্ড লাগানো আছে, সিপিইউ এর সাথে প্রিন্টার লাগানো আছে, এরকম। যদিও এখানে ডিসটেন্সটা বলা নাই, বাট বলছে যে কম্পিউটার বা যন্ত্রপাতির মাঝে খুবই কাছাকাছি ডিসটেন্সে যদি লাগানো হয় তাহলে কোন নেটওয়ার্ক হবে? প্যান। প্যান নেটওয়ার্ক হবে, রাইট। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ১০ কিলোমিটার বা তার কম যদি হয় তাহলে কোনটা হবে? ল্যান। ল্যান হবে, রাইট। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোথায়? এই প্রশ্নটা একটু কনফিউশন আছে, হ্যাঁ? বিভিন্ন রাইটার বা টেস্ট পেপারে দেওয়া আছে হচ্ছে ল্যান নেটওয়ার্ক। ল্যান নেটওয়ার্ক করা যায় যেমন কিভাবে আমি বলি যে তোমার একটা কলেজে একটা সার্ভার বসানো আছে বা ইউনিভার্সিটিতে একটা সার্ভার বসানো আছে। সেই সার্ভার থেকে একটা ডাটা যাচ্ছে, ধরো কোনো একটা হাব বা সুইচে, ওখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট গুলো পাচ্ছে। বা এইভাবে যদি তুমি কাছাকাছি চিন্তা করো তাহলে আসলে ল্যান হয়, কিন্তু আসলে এই অ্যান্সারটা আমি সন্তুষ্ট নই। আমার কাছে মনে হয়েছে টেস্ট পেপারে এই প্রশ্নটাই ভুল আছে। এখন প্রশ্ন হতে পারে কেন? এখন সার্ভার যদি কানাডা থাকে, আমি যদি ক্লায়েন্ট হিসেবে বাংলাদেশ থেকে সার্ভারে রিকোয়েস্ট পাঠাই তাহলে কি আমি সেবা পাবো না? যদি সেবা পেয়েই থাকি তাহলে কানাডা থেকে বাংলাদেশের কমিউনিকেশনে তখন কোন নেটওয়ার্কটা হবে? ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। তাহলে তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই না? তার মানে এই প্রশ্নটা আসলে খুব একটা অ্যাকসেপ্ট করার মতো না। তবে রেফারেন্স বিভিন্ন রাইটার বা টেস্ট পেপার গুলোতে ল্যান দেওয়া আছে। তো আমার কাছে মনে হয় প্রশ্নটা ঠিক নাই। আমি জাস্ট এক জায়গা থেকে কপি করেছি, এজন্য বললাম। আরো বেশ কয়েকটা প্রশ্ন এরকম ছিল, আমি ওগুলো বাদ দিয়েছি। এটাই এর মধ্যে থেকে গেছে। আচ্ছা, একই ভবনের যদি বিভিন্ন কক্ষে
সংরক্ষণ করা আছে বা রক্ষিত আছে এরকম কম্পিউটারের মধ্যে যদি নেটওয়ার্ক তৈরি করি তাহলে সেটাকে কোন ধরনের নেটওয়ার্ক বলা হয়? সরাসরি স্লাইডে ছিল, বলো তো কোনটা হবে? স্যার ল্যান। ল্যান। ওকে, তাহলে হয়ে গেল। পাশাপাশি দুটা ভবন, শাইন কলেজ অথবা সাউথ পয়েন্ট কলেজ অথবা যে কোনো XYZ কলেজ, পাশাপাশি দুটা ভবন আছে, তাহলে কোন নেটওয়ার্ক হবে? এইটাও ল্যান হবে। হ্যাঁ, পাশাপাশি যেহেতু বলছে, কিন্তু যদি ডিসটেন্সটা এমন হতো যে একটা মিরপুর 1 এ আছে, একটা 12:30-তে আছে, তাহলে দুইটা ল্যান যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটা আর ল্যান নেটওয়ার্ক থাকবে না, তখন হয়ে যেত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, কোন নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, মানে সেন্ট্রালাইজড ভাবে কন্ট্রোল করা যায় না, কোনটা? আচ্ছা, আমি একটু ক্লু দিই। হ্যাঁ, ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা ডিফারেন্ট জায়গায় আছে। তার মানে একটা সার্ভার থেকে তুমি একটা জায়গায় রাখছো, ক্লায়েন্ট গুলোকে সেন্ট্রালাইজড ভাবে হ্যান্ডেল করতেছো। আর ক্লায়েন্ট সার্ভারেরই আবার দুইটা ভাগ, একটা হলো ডিস্ট্রিবিউটেড, একটা হলো সেন্ট্রালাইজড। তাহলে যেখানে সার্ভারের সাথে একটা সম্পর্ক আছে সেখানে আসলে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থাও আছে, কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কি ডেডিকেটেড কোনো সার্ভার থাকে? প্রত্যেকেই ওয়ার্ক স্টেশন হ্যাঁ। হিসেবে কাজ করে, তাই না? প্রত্যেকেরই কিছু ডাটা সেন্ডিং এবং রিসিভিং করার ক্যাপাবিলিটি থাকে, তবে সার্ভার কম্পিউটারের মতো অতটা বেশি পরিমাণে নয়। তাহলে অ্যান্সারটা হবে হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আচ্ছা, নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলা হয়? বলো, কোন কি বলা হয়, মানে যে কম্পিউটারটা আমাদেরকে সেবা দেয় তাকে আমরা কি বলি? সার্ভার। আচ্ছা, এখন পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, অনেক ভাবে আসছে টেস্ট পেপারে, আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে অ্যাড করেছি। একবার বলেছে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো স্থানে প্রেরণ করা যায় এরকম নেটওয়ার্ক কোনটা হবে, অথবা বৃহৎ এলাকা জুড়ে, বা পৃথিবীটাকে বিশ্বগ্রামে যদি আমরা কনভার্ট করতে চাই, অথবা বিভিন্ন দেশের মধ্যে, অথবা যে কোনো একটা দেশের ভিতরেও বলতে পারো, যদি আমরা সংযোগ করি তাহলে কোন নেটওয়ার্কের কথা বলেছিলাম? ধরো পুরো বাংলাদেশ অথবা পুরো ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করো, তাহলে কোনটা লাগবে? হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, রাইট। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। তাহলে এখান থেকে হলো 1। তাহলে 1 এর বেস্ট এক্সাম্পল অলরেডি আমরা বলেই ফেলেছি, তাই না? ইন্টারনেট। ইন্টারনেট সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকে কি বলা হয়? এএসপি, পিএসপি, আইএসপি। এএসপি, পিএসপি এগুলো তো তোমার ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ল্যাঙ্গুয়েজ, তাই না? তার মানে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই প্রশ্নটা আমার আইপি অ্যাড্রেস পড়ানোর সময় বা নেটওয়ার্ক টপোলজি পড়ানোর সময় পড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি ওই সময় জাস্ট একটু সিম্পলি বলেছিলাম যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক এর ফুল ফর্ম হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটা আসলে একটা হার্ডওয়্যার অ্যাড্রেস নির্দেশ করে, যেটাকে আমরা বলতে পারি ইংরেজিতে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে যে কোনো একটা হার্ডওয়্যার ডিভাইস তৈরির সময় যখন কোম্পানি এটাকে ম্যানুফ্যাকচারিং করে তখন তার একটা ইউনিক হার্ডওয়্যার অ্যাড্রেস দেয়, যেটা কারোর সাথে কারো মিলে না। যেমন আমরা আইপি অ্যাড্রেস দেখেছিলাম। তো আইপি অ্যাড্রেসটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। অ্যাড্রেসিং বেসিক্যালি আইসিটি বা কম্পিউটার সায়েন্সে দুই ধরনের হয়, একটা হলো লজিক্যাল, একটা হলো ফিজিক্যাল। যেটা হলো লজিক্যাল অ্যাড্রেস সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস, আর যেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস সেটাকে বেসিক্যালি হয় হলো হার্ডওয়্যারের অ্যাড্রেস, যেটাকে আমরা বলে থাকি ম্যাক অ্যাড্রেস। কত বিটের অ্যাড্রেস? অ্যান্সার হবে 48 বিটের একটা ইউনিক ক্রমিক নাম্বার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, এখন কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? ডিরেক্টলি পড়াইছিলাম, বলো কোনটা হবে? তিনটাই হবে। তিনটাই হবে, রাইট। এবার আমরা যে কাজটা করব, আর বেশি এমসিকিউ নেই, বেশ কয়েকটা আছে। ভৌগোলিক ভিত্তিতে নেটওয়ার্ক গুলো হলো ল্যান, ম্যান, ওয়ান, সবই তো আসে, তাই না? চারটার মধ্যে তিনটা দেওয়া আছে, তার মানে এখানে সবই হবে। মানে অ্যাকর্ডিং টু জিওগ্রাফিক্যাল এরিয়া বা ভৌগোলিক বিস্তৃতি বা আকার, কতটুকু এরিয়া নিয়ে আছে, কতটুকু এলাকা জুড়ে আছে তার উপর বেস করে।
এরপর বলেছে যদি আমরা ল্যান নেটওয়ার্ক করি, আসলে যে কোনো নেটওয়ার্কের সুবিধাগুলো তো এগুলোই, তাই না? যে আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারি। এখানে হার্ডওয়্যার বলতে একটা কম্পিউটারে প্রিন্টার লাগানো আছে, আমরা যদি অন্য কম্পিউটারের সাথে যদি যুক্ত থাকি তাহলে তো সেম প্রিন্টারটা সবাইকে শেয়ার করতে পারবো। সেম ভাবে আমরা বলেছিলাম মাইক্রোসফট অফিসের একটা সফটওয়্যার যেকোনো একটা কম্পিউটারে দেওয়া আছে। এখন এই কম্পিউটারের সাথে যদি বাকি কম্পিউটার গুলো নেটওয়ার্কিং করা থাকে তাহলে সবাই সেম সফটওয়্যারটা শেয়ার করতে পারবে, যদিও একটাতে ইনস্টলেশন করা থাকবে। তাহলে এখানেও তিনটাই আমরা বলতে পারি। ওকে, এবার মোবাইল কমিউনিকেশনের লেকচার 1 পড়াইছিলাম, একদম বেসিক একটা ক্লাস নিয়েছিলাম। সেখান থেকে কিছু প্রশ্ন আছে, এগুলো ম্যাক্সিমামই থিওরি টাইপের। মোবাইল ফোনের জনক এটা তোমরা জানো, মার্টিন কুপার। সর্বপ্রথম সেলুলার ফোন তোমরা একটু মিলিয়ে নিও, আমার যতটুকু মনে আছে জাপানে। এরপরে বর্তমানে বাংলাদেশের কত ভাগ এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায়? এটা টেস্ট পেপার থেকে নেওয়া, এটা আগের একটা পরিসংখ্যান, সেই সময় ছিল হচ্ছে প্রায় 80 ভাগ। এই করোনার সময় যদিও অনেক মানুষ মোবাইল কিনছে আসলে অনলাইন ক্লাসের জন্য বা ল্যাপটপ কিনছে, তো বর্তমান স্ট্যাটিস্টিকটা আমার জানা নেই। এইটা টেস্ট পেপারে প্রিভিয়াস যে স্ট্যাটিস্টিক ছিল সেই অনুসারে প্রায় 80 ভাগ এইটা অ্যান্সার হবে। পরেরটাও তোমরা আসলে একটু জানো না, এটা মোবাইল ফোন টেকনোলজিতে সেলের আকার কিরূপ হতে পারে? 1 মাইল থেকে 12 মাইল অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, মোবাইল বেস স্টেশনে যদি কোনো ডাটা পাঠাই আমরা তাহলে সেটাকে কি বলা হয়? মানে তোমার মোবাইল থেকে একটা সিগন্যাল গেল কোনো একটা মোবাইল অপারেটরের টাওয়ারে গেল, যেটাকে আমরা টাওয়ার বলি, যদিও এটার নাম বেস স্টেশন। কি বলা হয়? আপলিঙ্ক। হ্যাঁ, আপলিঙ্ক বলা হয় এটাকে। আর যদি বেস স্টেশন থেকে আবার কোনো সিগন্যাল ছেড়ে দেয় তখন বেস স্টেশনে আমরা পাঠালে আপলিঙ্ক, আর বেস ডাউনলিঙ্ক। স্টেশনে ছেড়ে দেয় তাহলে সেটাকে আমরা বলবো ডাউনলিঙ্ক। রাইট। এইবার যদি আমরা পরেরটাতে যাই, কোন কোম্পানি সর্বপ্রথম হাতে রেখে ব্যবহার্য মোবাইল ফোন প্রদর্শন করে? তাহলে বোঝাই যাচ্ছে যে মার্টিন কুপার কোন কোম্পানিতে কর্মরত ছিল, স্লাইডে ইনফরমেশনটা দেওয়া ছিল, মনে আছে? মটোরোলা কোম্পানি, তাই না? এত শক্ত ছিল মোবাইল গুলো যে এটা দিয়ে গাছ থেকে আম পাড়তে পারবা, এরকম শক্ত মোবাইল ছিল। আর এখন আমাদের স্মার্টফোন গুলো তো পড়ে গেলে স্ক্রিন ফেটে গেলেই সব শেষ। ওকে, তাহলে এবার একটা ক্রিয়েটিভ প্রশ্ন দেখায়, একটা বা দুটা। আচ্ছা, আরেকটা এমসিকিউ থেকে গেছে। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো, একটা হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, রাইট, শুধুমাত্র কথা বলার ব্যবস্থা। এটাকেও আমরা ঠিক বলবো, কেন আমি পরে বলছি। ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক মানে দুই দিক থেকেই কমিউনিকেশন করা যায় এট এ টাইমে। শুধুমাত্র কথা বলা বলতে কি যে সাধারণ মোবাইল কমিউনিকেশন বলতে শুরুর দিকে যখন মোবাইল কমিউনিকেশনটা ছিল তখন কি আসলে এখন আমরা যেরকম ভিডিও ডাটা গুলো ট্রান্সমিট করি, ইমেজ সেন্ড করি, এত কিছু ব্যবস্থা ছিল নাকি শুধুমাত্র কথা বলা যেত? মার্টিন কুপার যেটা তৈরি করছিল সেটা কি করা যেত ওই সময়? শুধু কথা বলা শুধু যেত, কথা তাই না? বলা যেত। তাহলে আমরা কোনটা অ্যান্সার করব এখান থেকে? তাহলে তিনটেই হবে। তিনটাই হবে, রাইট। আচ্ছা, এবার আসো যে এখানে কিছু ক্লু আছে, দেখো আমি একটু দাগ দিয়ে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। পারিশা তার অফিসে পাশে বসা কলিগের সাথে বিনা খরচে তথ্য শেয়ার করছিল। আচ্ছা, এইখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, কোনো খরচ লাগতেছে না। বোঝার জন্য চিন্তা করতে পারো, যেমন আমরা ব্লুটুথ বা শেয়ারিং দিয়ে ডাটাগুলো পাস করি, তো সেই সময় কি আমাদের কোনো খরচ হয়? খরচ হয় না। এখন অনেকে বলে স্যার আমরা তো অনেক সময় কম্পিউটারেও পাঠাই। হ্যাঁ পাঠাই, কিন্তু যদি তোমার ওয়াইফাই ইউজ করো তাহলে কিন্তু আবার খরচ করতে হয়, তাই না? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কিছু খরচ দিতে হয়। তো যেহেতু এখানে বিনা খরচে বলছে, তার মানে তুমি ধরো যে ব্লুটুথ বা শেয়ারিং এরকম চিন্তা করতে পারো। তাহলে আমরা প্রশ্নে কি চেয়েছে সেটা পরের কথা। তাহলে এটা আমরা কোন নেটওয়ার্কের মধ্যে ফেলতে পারি বলো তো? এই টুকটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়তে পারে বলে তোমরা মনে করো? প্যান না, ব্লুটুথ বা শেয়ারিং ডিসটেন্সটা তো খুবই কম। প্যান নেটওয়ার্ক এই পর্যন্ত। আচ্ছা, এবার পরে আরেকটা ইনফরমেশন আছে, দেখো এমন সময় পাশের বিল্ডিং থেকে তার সহকর্মী একটা ফাইল দেখতে চাইলো। মানে মনে করো দুটা কোম্পানি পাশাপাশি আছে, তো পাশের বিল্ডিং থেকে তার একটা
পলি বলল যে সে ইনফরমেশনটা দেখতে চায়। তো যদি পাশাপাশি বিল্ডিং হয় তাহলে কোন নেটওয়ার্কের মধ্যে যাবে বলছিলাম? ল্যান। ল্যান। ওকে, তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে ল্যান। এবার খেয়াল করো, পরবর্তীতে পারিসা ফাইলে তথ্য বিদেশে অবস্থানরত বায়ারের কাছে অতি দ্রুত প্রেরণ করে। বিদেশে অবস্থানরত বায়ারের কাছে, তার মানে বিদেশ মানে এক দেশ থেকে আরেক দেশ। এইবার বলো তাহলে এখানে কোন নেটওয়ার্কটা কাজ করতেছে? কি হবে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান এরিয়া নেটওয়ার্ক হবে, রাইট, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান। আচ্ছা, এবার প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে, দেখো যে 3 ধরনের নেটওয়ার্ক ব্যবহার করলো তার ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা তোমরা জানো, আগে পড়াইছিলাম, নিজের মতো দিয়ে দিবা। আইডেন্টিফিকেশনে 1 মার্ক পাবা, আর ব্যাখ্যা দিলে আর 2 পাবা। এই হলো টোটাল 3 মার্কস। ওকে, তাহলে এবার আমরা সেকেন্ড আরেকটা আছে। অনিক তাদের ফ্ল্যাটের 3টা রুমের 3টা ল্যাপটপকে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে চাইল, যাতে মাঝের রুমের ল্যাপটপটার সাথে সংযুক্ত বা যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। আচ্ছা, তাহলে এখানকার সিনারিও হলো 3টা রুম আছে, ল্যাপটপও আছে 3টা, কিন্তু মাঝখানে যে রুম আছে সেই ল্যাপটপের সাথে একটা প্রিন্টার লাগানো আছে। কিন্তু তারা চাচ্ছে কি যে বাসার সব কম্পিউটার গুলো ওই একটা প্রিন্টার ইউজ করবে। তাহলে অবশ্যই তাদেরকে নেটওয়ার্কে ইনভলভ হতে হবে। তো এখন এই নেটওয়ার্কে ইনভলভ হওয়ার জন্য এইখানে তার বাবার পরামর্শটা কি ছিল? তার বাবার পরামর্শটা ছিল হচ্ছে কেবল দিয়ে সংযুক্ত করা। এটা ছিল তার বাবার পরামর্শ। এরপরে বলছে অনিকের বড় ভাই পরামর্শ দিল এমন একটা স্ট্যান্ডার্ড, এইটার এখানে একটু ইনফরমেশন মিসিং আছে, এখানে হবে হলো 802 পয়েন্ট মেবি 11 ছিল। হ্যাঁ, এটা আমার এখন পড়ানোর বিষয় না, এগুলো হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো ব্লুটুথ যখন পড়াবো তখন লাগবে। এই সিনারিওটা বেসিক্যালি হচ্ছে তোমার ওয়্যারলেস যে টেকনোলজি গুলো আমরা ইউজ করি, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ওইখানে তো এরকম একটা স্ট্যান্ডার্ড ছিল। তো এইখানে আবার ওইটা চাই নাই, এখানে বলছে ভৌগোলিক বিচার অনুসারে, তার মানে জিওগ্রাফিক্যাল এরিয়া অনুসারে যদি কনসিডারেশন করি, তার মানে বাবা কি বলছে যে 3টা রুমে যে ল্যাপটপ আছে তুমি কেবল দিয়ে কানেক্ট করো। তো তাহলে নেটওয়ার্কটা কি হবে? 3টা রুমে আছে কিন্তু কি দেওয়া যায়? ল্যান। ল্যান দেওয়া যায়। অনেকে বলে স্যার এটা প্যান হবে না। আসলে প্যানের ব্যাপারটা হলো, যেহেতু আমরা রুমের দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু এটা তো আমরা জানি না। যেহেতু আমরা ধরেই নিলাম যে রুমগুলো যদি একটু বড় আকারের হয়, তাহলে অনেক সময় প্যানে হয়তো কাজ নাও করতে পারে যদি ডিসটেন্স বেশি হয়, তাই না? কারণ সেটা একটা নির্দিষ্ট এরিয়াতে কাজ করে, অ্যাপ্রক্সিমেটলি 10 মিটার, যদি ওয়্যারলেস হয় তাহলে একটু বেশি। তো যার কারণে আমরা ল্যান্ডটাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলে কনসিডার করব। তাহলে আমরা মোবাইল কমিউনিকেশনের লেকচার 1 এখানে কিছু এমসিকিউ এখানে ইনভলভ করেছি, আর আগের ক্লাসের এটা যেহেতু পড়ানো হয়েছিল না, এটা পড়ালাম। এখন মোবাইল কমিউনিকেশনের বাকি টপিকস গুলো পড়তে গেলে কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। যেমন আসলে তোমরা হয়তো জেনে থাকবা যেহেতু সেকেন্ডারি স্টুডেন্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো আছে এরা কোন টেকনোলজি ব্যবহার করে, জিএসএম নাকি সিডিএমএ, কোনটা ব্যবহার করে জানো? বাংলাদেশের যে মোবাইল কোম্পানিগুলো আছে এরা হলো জিএসএম টেকনোলজিটা ইউজ করে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আর বাংলাদেশে একমাত্র অপারেটর ছিল যেটা সিটিসেল, এরা ব্যবহার করতো সিডিএমএ টেকনোলজি। তো বর্তমানে তো সিডিএমএ টেকনোলজি এখন নাই হয়ে গেছে, কারণ এটার কিছু অসুবিধা আছে। তো অসুবিধা যারা আছে নিশ্চয়ই তার সুবিধাও কিছু আছে, যার কারণে এখন পর্যন্ত আমেরিকাতে অনেক মোবাইল অপারেটর কোম্পানিগুলো এট এ টাইমে সিডিএমএ টেকনোলজিও ব্যবহার করে, আবার জিএসএম টেকনোলজিও ব্যবহার করে। তাহলে নিশ্চয়ই দুইটার ভিতরে কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এইটা নিয়ে পরবর্তীতে আমি একটা ডিটেইলস আলোচনা করব। তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি হবে? এই যে বললাম যে মোবাইলের জেনারেশন আছে, তারপরে জিএসএম সিডিএমএ টেকনোলজি আছে,
বিভিন্ন জেনারেশনের ভিতরে আবার দেখবা যে বিভিন্ন প্রযুক্তিগুলো আছে, এগুলো বুঝতে গেলে আমাদেরকে বেসিক কিছু জিনিস লাগবে। সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। চলো দেখা যাক যে আমাদের আজকের আলোচনার টপিকস কি হয়। আজকে আমাদের আলোচনার টপিকস হলো সেল সিগন্যাল এনকোডিং। তো এই সেল সিগন্যাল এনকোডিং এই ব্যাপারটা আলোচনা করার আগে আমি তোমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চাই, এটা মূলত অনার্সের একটা টপিকস, 1 মার্কের আমরা সংজ্ঞা আকারে পড়তাম। তো ওইটার সাথে এটার একটু ব্যাপারটা আছে, কারণ এটা বুঝতে গেলে আমাদের একটু ওই কনসেপ্টটা লাগবে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি এমন কোন টার্ম টেকনিক্যাল ইউজ করব না যেটা আসলে তোমার ইন্টার লেভেলে বুঝতে সুবিধা হবে। আমি ম্যাক্সিমাম টপিকস গুলোই মোবাইল কমিউনিকেশনের যতগুলো ক্লাস নিব চেষ্টা করব রিয়েল এক্সাম্পল দেওয়ার জন্য, যাতে তোমার বুঝতে কোনো সমস্যা না হয়। তো প্রথমত আমরা জাস্ট জানার জন্য একটা টার্ম করি, মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং। এইটার ব্যাপারটা আসলে কি আমি জাস্ট পিকচার দিয়ে দেখাবো, কারণ যেহেতু ইন্টারে লাগবে না, কিন্তু কোথাও কোথাও এই টার্মটা ব্যবহার করা আছে, জাস্ট এই জন্য কনসেপ্টটা আমি বলতেছি। মাল্টিপ্লেক্সিং ব্যাপারটা যদি আমরা প্রথমত বলি, ধরো যে ডিফারেন্ট ইউজার, কিন্তু তারা যখন ডেটা পাঠাচ্ছে তখন একটা ডেডিকেটেড লিংক ব্যবহার করেই পাঠাচ্ছে, মানে একটা চ্যানেলের মধ্যে দিয়েই পাঠাচ্ছে। এই যে এখানে খেয়াল করে দেখো, লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইনপুট ডাটা দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, কিন্তু এটা যাচ্ছে কি ডিফারেন্ট চ্যানেল হয়ে, নাকি একটা চ্যানেলের মধ্যে দিয়েই যাচ্ছে? একটা চ্যানেলের মধ্যে দিয়েই যাচ্ছে, তাই না? আবার খেয়াল করো ডিমাল্টিপ্লেক্সিং কি করতেছে, উল্টো কাজটা করতেছে। তার মানে n সংখ্যক ইনপুট মিলে এখানে কম্বাইন্ড হয়ে একত্রে যাচ্ছে, একত্রে যাওয়ার পরে ডিমাল্টিপ্লেক্সিং আবার কি করতেছে, আগে যেভাবে ইনপুট গুলো আলাদা আলাদা ছিল আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে তুমি ধরো সেন্ডার আর এই পাশটা যদি রিসিভার হয়, তাহলে সেন্ডার অনেকগুলো সেন্ডার এট এ টাইমে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে ডাটাগুলো পাঠালো, সবাই একত্রে পাঠালো। ডিমাল্টিপ্লেক্সিং আবার কি করতেছে, যেই সেন্ডার যেই রিসিভারের কাছে পাঠাইছে আবার ডাটাগুলোকে আলাদা করে ফেলতেছে। এখন আমি জানি ব্যাপারগুলো একটু কঠিন মনে হচ্ছে, যে আসলে ব্যাপারটা কি, তাহলে আমি একটু বুঝায় বলি। মনে করো যে আমরা বাসা বাড়িতে যে ওয়াইফাইটা ব্যবহার করি, আচ্ছা ওয়াইফাই কি তোমার বাসায় তুমি একাই ব্যবহার করো? তোমার মা বাবার যদি মোবাইল থাকে বা বড় বাপ ভাই বা বোন থাকে, তারা কি ব্যবহার করে না? মনে করো এক্সাম্পলটা যদি এরকম হয় যে বাসা বাড়িতে ধরো মারিয়ার বাসাতে একটা ওয়াইফাই রাউটার লাগানো আছে। এখন এই রাউটারটা সে ব্যবহার করতেছে, করে ধরো যে হাওরে মামু বা ইলমা কোনো একটা বান্ধবীকে ফোন দিয়েছে, তার মানে সে ওই ওয়াইফাইটা ব্যবহার করছে। আবার ধরো তার সাথে যদি তার দুলা ভাই, আমাদের শ্রদ্ধেয় স্যার ধরো শাহাদাত স্যার আছে, তার একটা কলিগকে ফোন দিল, সেও ওই ওয়াইফাইটা ব্যবহার করছে। সেম ভাবে যদি শাহাদাত স্যারের ওয়াইফও যদি তার কোনো বোনের সাথে কথা বলে, বাহিরে আছে বা কোথাও আছে, তাহলে সেও ওই সেম ওয়াইফাইটা ব্যবহার করতেছে। মানে এখানে ইনপুট গুলো কিন্তু ডিফারেন্ট, তার মানে সেন্ডার গুলো ডিফারেন্ট ইনপুট গুলো যাচ্ছে, কিন্তু ওয়াইফাই এর সাথে একটা লাইন লাগানো আছে, একটা ডেডিকেটেড কানেকশন আছে। এখন এই তথ্যগুলো কিন্তু ওই একটা ডেডিকেটেড কানেকশন দিয়েই যাচ্ছে, কিন্তু এরপর আবার ডাটাগুলো কি হয়ে যাচ্ছে দেখো, যে মারিয়া যদি ফাওরিয়া মাহমুদকে কল দেয় তাহলে কলটা তার কাছেই যাচ্ছে, শাহজাদ স্যার যদি তার কলিগকে ফোন দেয় তার কাছেই যাচ্ছে। তার মানে এইভাবে কিন্তু ভাগ হয়ে চলে যাচ্ছে। আবার এই ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। এইটা যদি কঠিন লাগে তাহলে আরো আরেকটা উদাহরণ বলি, একটু চিন্তা করো। আমাদের বাসা বাড়িতে কোয়াক্সিয়াল কেবল দিয়ে ডিশের লাইনের যে চ্যানেলের লাগানো থাকে, মানে যে তারটা আমরা লাগাই, আমরা যখন একই কানেকশন, কিন্তু দেখো একটাই কেবল কোয়াক্সিয়াল কেবল, এটা টিভিতে লাগানো আছে, তুমি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে যখন টিউন করতেছো, কখনো এটিএন বাংলা চ্যানেল আসতেছে, কখনো এনটিভি আসতেছে, কখনো চ্যানেল আই আসতেছে, তার মানে কি একটা চ্যানেলের মধ্যে দিয়েই আসতেছে, কিন্তু এরপর এটা আবার কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তুমি একটা নির্দিষ্ট ইয়েতে টিউন করলে তুমি হয়তো এনটিভি পাচ্ছ, আবার এটিএন বাংলা পাচ্ছ। ব্যাপারটা বুঝতে পারছো নাকি পারো নাই? কিন্তু দেখো যে ডিফারেন্ট চ্যানেল কিন্তু মানে ডিফারেন্ট ট্রান্সমিটার দিয়ে ডাটাগুলো ট্রান্সমিট করতেছে, তার মানে অনেকগুলো ট্রান্সমিটার ডাটাগুলো বিভিন্ন জায়গা থেকে সেন্ড করতেছে, কিন্তু একটা সিঙ্গেল ডেডিকেটেড কানেকশন হয়ে আসতেছে, এরপরে আবার এটা ভাগ হয়ে যাচ্ছে।
যেটাকে আমরা বলতেছি ডিমাল্টিপ্লেক্সিং। বুঝতে পেরেছো? ক্লিয়ার না? ক্লিয়ার না? আরেকটা এক্সাম্পল দিব? জি স্যার। আচ্ছা, যারা কম বুঝেছো তাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। দেখো, এইটা একটা রাস্তা, এইটা একটা রাস্তা, এগুলো সাদাচ্ছার মাঝে মাঝে পড়ায় তেমাথা, তাই না? ৩ রাস্তার সমাহার তেমাথা আমরা বলে থাকি। যাই হোক, এইখানে ধরো ৩টা রাস্তা ডিফারেন্ট দিক থেকে আসছে। এই দিক থেকে একটা আসছে, এই দিক থেকে একটা আসছে, এই দিক থেকে একটা আসছে। এখন এইখানে একটা মহাসড়কের সাথে এই ৩টা রাস্তা মিলিত হয়েছে। তার মানে এখন এই ৩টা রাস্তা দিয়ে যে জিনিসগুলো আসছে, যে গাড়িগুলো আসছে, তারা এই একটা চ্যানেলের মধ্যে দিয়েই যাচ্ছে, মানে একটা মহাসড়ক হয়েই যাচ্ছে। যাওয়ার পরে ধরো যে এক একজনের ডেস্টিনেশন যদি এরকম হয় যে সে এদিকে যেতে চায়, আরেকজন সোজা যেতে চায়, আরেকজন এরকম ভাগ হয়ে যেতে চায়, তাহলে ব্যাপারটা কি হলো? যে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট তারা একত্রে একটা মহাসড়কেই যাচ্ছে। যাওয়ার পরে আবার যার যার গন্তব্যস্থল কিন্তু আলাদা, তাহলে ভাগ হয়ে আবার ডিফারেন্ট জায়গায় চলে যাচ্ছে। তার মানে এই যে ডিফারেন্ট জায়গা থেকে এসে একত্রে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি মাল্টিপ্লেক্সিং। আর ডিমাল্টিপ্লেক্সিং কি কাজ করতেছে? রিভার্স অপারেশন অফ মাল্টিপ্লেক্সিং। তার মানে সে আবার কি হয়ে যাচ্ছে? এখানে ভাগ হয়ে যাচ্ছে। বোঝা গেছে না? যায়নি? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে কিছু প্রবলেম আছে, তাই না? যে স্যার, যদি এখানে বিভিন্ন ইউজারের যদি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি না হয়ে যদি একই রকম ফ্রিকোয়েন্সি হয়, অথবা যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিও হয়, সেটা যদি পাশাপাশি থাকে, তাহলে তো সিগন্যাল গুলো ক্রস টক, ইন্টারফারেন্স অথবা এখানে ধাক্কা খেয়ে নয়েজ অ্যাড হয়ে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি ঘটবে? যেমন আমি উদাহরণ হিসেবে বলি, যে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়া গুলোতে স্পেশালি দেখবা যে তোমার যে কাজগুলো করা থাকে, যে এইখানে হয়তো বিভিন্ন লেনে ভাগ করা থাকে, যে এই ২ সাইড দিয়ে শুধুমাত্র রিক্সা যাবে। এরপরে মাঝখানে ধরো আরেকটা ভাগ করা আছে, হ্যাঁ? এই ভাগটা দিয়ে ধরো শুধুমাত্র কার গুলো যাবে। এই দিক দিয়ে বাস অথবা ট্রাক গুলো যাবে। এইভাবে ভাগ করা থাকে। আচ্ছা, এখন বলো তো যে একটা মহাসড়ক দিয়েই যাচ্ছে কিন্তু তাদের লেন গুলো আলাদা। আবার বাইরের দেশগুলোতে, উন্নত দেশগুলোতে ইমার্জেন্সি একটা লেন করা থাকে, যে কেউ অসুস্থ হইলে সে তোমার অ্যাম্বুলেন্স নিয়ে ওই দিক দিয়ে যেন দ্রুত যেতে পারে। তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট লেন যদি থাকে কিন্তু মহাসড়ক কিন্তু একটাই, তাহলে কি তাদের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে? যারা একটু চালাক তারা বলবে যে স্যার, যদি রাস্তায় ডিভাইডার দেওয়া না থাকে তাহলে কিন্তু ধাক্কা লাগার সম্ভাবনা আছে। কেন? কারণ অনেক মানুষই আছে, স্পেশালি বাংলাদেশের মানুষ, যারা ওভারটেকিং করতে খুবই পছন্দ করে। একজন আরেকজন আগে গেলে যাত্রী বেশি পাবে, তখন তো সংঘর্ষ হবে। তার মানে যদি একটা মহাসড়কের ভিতরে আবার বিভিন্ন লেন করে আমরা যদি ডিভাইডার দিয়ে দেই, তাহলে কি হবে? যে তাহলে গাড়িগুলো যেরকম ধাক্কা লাগবে না, এইরকম কিছু ব্যবস্থা কিন্তু আমাদের কমিউনিকেশন সিস্টেমে আছে। তার মানে এই যে মাল্টিপ্লেক্সিং হয়ে সব ডাটাগুলো একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে আমি বুঝাতে চাচ্ছি, যখন অনেকগুলো মোবাইল ইউজার যখন কথা বলে, তাদের একটা বেস স্টেশনে সিগন্যাল যাচ্ছে, ওখান থেকে আবার আরেক জায়গায় পাঠাচ্ছে, তাহলে ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। তো আবার কখনো কখনো দেখা গেল যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি না হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে তাদেরকে কথা বলার সময় দিচ্ছে। এই যে ব্যাপারগুলো আসলে কিভাবে ঘটে? আমরা যখন মোবাইলে কথা বলি তখন আসলে এই মাল্টিপ্লেক্সিংটা হয়, কিন্তু মাল্টিপ্লেক্সিং হওয়ার পরে এই যে যেটা আমরা বললাম মহাসড়ক, বিভিন্ন লেনের ঘটনা, এর মাঝখানে আসলে কিভাবে আমার সিগন্যাল গুলো যায়? এমন ভাবে পাঠাতে হবে যেন একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের উপরে কোনোভাবেই ওভারল্যাপিং না হয়। তাহলে এই কাজগুলো করার জন্য আমাদের বেশ কয়েকটা টেকনিক আছে, যেগুলো আজকে আমরা পড়ব। তো আশা করি মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং এর ব্যাপারটা বুঝেছো। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের টপিকসটা পড়ানোর আজকে ছিল সেল সিগন্যাল এনকোডিং। কি বলা আছে? বিভিন্ন ট্রান্সমিটার। তার মানে ধরো তোমার মোবাইলে একটা ট্রান্সমিটার আছে, আমার মোবাইলে একটা ট্রান্সমিটার আছে, ধরো যে অবনীর মোবাইলে একটা ট্রান্সমিটার আছে। তো আমরা কি করতেছি? একটা সিগন্যাল আমরা বাতাসে ছেড়ে দিচ্ছি, তখন এই বাতাসটা কোথায় যাচ্ছে? আমাদের নিয়ারেস্ট যে বেস স্টেশনটা আছে, যেটাকে আমরা টাওয়ার বলি, যার যেই অপারেটরের সিম গুলো লাগানো আছে সেই টাওয়ারে যায়। ওইখান থেকে আবার সিগন্যালটা কি হয়? তুমি যাকে পাঠাইছো
মানে ওইখানে যায় কিন্তু একসাথে গেল, এবার সে কি করতেছে ওই সিগন্যাল গুলোকে আবার আলাদা আলাদা করে ডিফারেন্ট ডিফারেন্ট রিসিভারের কাছে পাঠিয়ে দিচ্ছে। এই যে ঘটনাটা এটাকে বলা হয় সেল সিগন্যাল এনকোডিং। বুঝতে পেরেছো না পারো নাই? Yes, sir. আচ্ছা, তার মানে ওই যে আমরা একটু আগে বললাম না যে বিভিন্ন রাস্তা ৩-৪ রাস্তার মোড় যে একটা রাস্তায় মিলিত হয়েছে, তারপরে আবার ডিফারেন্ট ডিফারেন্ট ডেস্টিনেশনে চলে যাচ্ছে আলাদা। আবার অনেক সময় দেখবা যে একটা ট্রাফিক পুলিশ থাকে, সে বলে দেয় যে এই গাড়িগুলো এদিক যাবে, এই গাড়িগুলো এদিক যাবে। তো এরকম ব্যাপারগুলো। তাহলে এখন ব্যাপারটা হলো যে ট্রান্সমিটারে যাওয়ার পরে সিগন্যাল গুলো আলাদা আলাদা হয়ে রিসিভারের কাছে চলে যাচ্ছে। তো এখানে পদ্ধতিগুলো কি কি হয়, সেল সিগন্যাল এনকোডিং যখন করা হয় পদ্ধতিগুলো কি কি হয় সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। এখানে হচ্ছে তোমার আমরা বলতে পারি একটা আছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ, দ্যাট মিন্স টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আর সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আরো বেশ কয়েকটা টেকনিক আছে এটার সাথে। যখন আমরা মোবাইল জেনারেশন গুলো স্টাডি করব তখন আমি বাকি কিছু টেকনোলজি যেগুলো এটারই আবার কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আমি যে বিষয়টা আগে আলোকপাত করতে চাই সেটা হলো মাল্টিপল অ্যাক্সেস বলতে কি বোঝায়। ফ্রিকোয়েন্সি, টাইম, কোড এগুলো পরের ব্যাপার। আগে আমরা জানবো মাল্টিপল অ্যাক্সেস বলতে কি বোঝায়। কেউ কি বলতে পারবা মাল্টিপল অ্যাক্সেস মানে কি? আচ্ছা, না বলতে পারলে খেয়াল করো, দেখো ধরো এখানে একটা টাওয়ার আছে, এখানে একটা টাওয়ার আছে। এই টাওয়ারটা নিশ্চয়ই কোনো একটা জিওগ্রাফিক্যাল একটা এরিয়াতে আছে যেগুলোকে আমরা বলি এক একটা সেল, তাই না? এগুলো আমরা গত ক্লাসে এই টার্ম গুলো পড়েছি। এখন আমরা একটু সুন্দর সুন্দর টার্ম গুলো ব্যবহার করবো, যেহেতু এখন আমরা জানি যে একটা সেলের আন্ডারে একটা টাওয়ার আছে। এই টাওয়ার বা এই সেলের আন্ডারে আবার অনেকগুলো এরকম মোবাইল ইউজার আছে, মোবাইল ইউজার আছে। তাহলে যদি প্রত্যেকটা মোবাইল ইউজার যদি ওই বেস স্টেশনটা ব্যবহার করে যদি অন্য কারোর সাথে কথা বলতে চায়, তাহলে ওই বেস স্টেশনের কিছু ফ্রিকোয়েন্সি আছে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কল করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে দিয়ে দিবে। এখন আমার প্রশ্ন হলো এই ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু লাইসেন্সের মাধ্যমে গভর্নমেন্টের কাছ থেকে কিনে নিতে হয়। মনে করো রবি একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি কিনে নিয়েছে, গ্রামীণ ফোন একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি কিনে নিয়েছে, তারপরে মনে করো এয়ারটেল একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির রেঞ্জ কিনে নিয়েছে, নিয়ে তারা তাদের যে সিম গুলো যারা ব্যবহার করে এদেরকে কল করার জন্য ওই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করতে দিচ্ছে। তারা যদি তাদের নিকটস্থ বেস স্টেশন বা টাওয়ারের কাছে যায় তাহলে ওই টাওয়ারটা তাকে ওই তোমার ফ্রিকোয়েন্সিটা প্রোভাইড করে থাকে। এখন আমার প্রশ্ন হলো এই ফ্রিকোয়েন্সিটা যেহেতু লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি কিনে নিতে হয় অনেক কষ্ট করে, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কি আসলে অ্যাভেলেবল নাকি লিমিটেড? ফ্রিকোয়েন্সি কি অ্যাভেলেবল নাকি লিমিটেড? কি মনে হয়? Limited. লিমিটেড নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, রাইট। তাহলে এই লিমিটেড নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটাকে তো আমার সুন্দরভাবে ইউজ করতে হবে, তাই না? তাহলে মোবাইল ফোন অপারেটর যারা কোম্পানি তারা চিন্তা করবে যে আমি যে ফ্রিকোয়েন্সিটা কিনে নিয়েছি বিভিন্ন আমার ক্লায়েন্টকে কল করার জন্য আমি এই ফ্রিকোয়েন্সি গুলো প্রোভাইড করব, কিন্তু তার টার্গেটটা কি থাকবে যে আমার যতটুকু ফ্রিকোয়েন্সি আছে এর মাধ্যমে আমি বেশি সংখ্যক মানুষকে কল করার সুবিধাটা দিব। তার মানে একটা বেস স্টেশনের মনে করো আন্ডারে একটা এলাকায় ৫০০০ লোক আছে, ৫০০০ ঠিক না বলি ১০০০ লোক আছে, ধরো ১০০০ লোক আছে। তাহলে এই বেস স্টেশন কি ১০০০ লোকের কথা বলার জন্য ১০০০টা ফ্রিকোয়েন্সি ব্যবহার করার ক্যাপাসিটি তৈরি করবে? তোমাদের কি মনে হয়? আচ্ছা, একটা কমন সেন্স থেকে চিন্তা করো তো, ১০০০ যদি একটা সেলের আন্ডারে সাবস্ক্রাইবার থাকে, ধরো ১০০০ সাবস্ক্রাইবার, এই ১০০০ সাবস্ক্রাইবার কি এট এ টাইমে মোবাইলে কথা বলতেই থাকবে? তাদের কি কোনো কাজ নেই? বলতে থাকবে কিনা বলো? No, sir. কি মনে হয় তোমাদের, বলবে? ১০০০ মানুষ একসাথে কথা বলবে? বলবে না। তার মানে তারা ক্যাপাসিটি তৈরি করবে সর্বোচ্চ অ্যাপ্রক্সিমেটলি ধরো ২০০ থেকে ৩০০ সাবস্ক্রাইবারকে সেবা দেওয়া যায় এরকম।
কারণ কি যে সব মানুষ একসাথে কথা বলবে না। এখন এটা কিভাবে তৈরি করা হয়? এটা দেখতে হয় যে আসলে যদি এটা প্রত্যন্ত গ্রাম হয়, তাহলে গ্রামের মানুষ তো সারাদিন মোবাইলে কথা বলবে, ব্যাপারটা এমন না। সেখানে তোমার বেস স্টেশন বা টাওয়ারের ফ্রিকোয়েন্সিটা লিমিটেড নাম্বার অফ সাবস্ক্রাইবারকে সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়। তার মানে তুমি যদি চিন্তা করো যে শাইন কলেজের সামনে অথবা শাইনবাগে অথবা ফার্ম গেটে যে পরিমাণ ক্যাপাসিটি দিয়ে একটা বেস স্টেশন তৈরি করা হবে, নিশ্চয়ই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অত বেশি ক্যাপাসিটি দেওয়া হবে না। কারণ ফার্ম গেটে হয়তো অনেক মানুষ এট এ টাইমে কথা বলতে পারে। হয়তো কোনো মানুষ গ্রাম থেকে ঢাকায় আসছে, অথবা কেউ বলতেছে দোস্ত আমি তোর জন্য এখানে দাঁড়ায় আছি। অনেক রকম মানুষ কিন্তু এখানে কথা বলে, কিন্তু একটা গ্রামে তো আর এট এ টাইমে এত মানুষ কথা বলবে না। যার কারণে এটা তোমার একটা এভারেজ স্ট্যাটিস্টিক করে দেখতে হয় যে এখানে লোকজনের সমাগম এট এ টাইমে কথা বলতে পারে এরকম কতজন হতে পারে। তার উপর বেস করে তোমার এই বেস স্টেশন বা টাওয়ারের ক্যাপাসিটিটা তৈরি করা হয়। যার কারণেই কিন্তু খেয়াল করে দেখো যে তোমাদের যাদের গ্রামের বাড়ি আছে, যাদের বাসা ঢাকাতে নয়, তারা চিন্তা করো যখন ঈদের সময় ঈদ করার জন্য বাসায় যাও, তখন দেখবা যে ঈদের দিনে সকালবেলা কথা বলতে অনেক প্রবলেম হয়। এই প্রবলেমটা কেন হয়? কারণ তোমার জন্য তো আসলে ওইখানে নেটওয়ার্কটা তৈরি করা নাই। গ্রামের মানুষ এট এ টাইমে কতজন কথা বলতে পারে তার জন্য এখানে ওই টাওয়ারের ক্যাপাসিটিটা তৈরি করা আছে। কিন্তু ঈদের দিনে সবাই সবাইকে উইশ করার জন্য কল দিচ্ছে, তুমি শহর থেকে গ্রামে গেছো, যার কারণে ওই বেস স্টেশনের প্রতি বেশি প্রেসার পড়ে। কিন্তু তার ধরো ক্যাপাসিটি আছে 200 থেকে 300, আর এট এ টাইমে তার কাছে রিকোয়েস্ট পাঠাইছে 400 জন সাবস্ক্রাইবার, বাকি 100 জন কিন্তু বিজি পাবে। বোঝা গেছে না? যায় নাই? বোঝা গেছে? আচ্ছা, এখন বলো তো যারা মোবাইল কোম্পানিগুলো আছে, এদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? একটা টাওয়ারের যত বেশি ক্যাপাসিটি দেওয়া যায়, মানে যত বেশি ক্যাপাসিটি দিতে পারবে কল করার, বেশি সাবস্ক্রাইবারকে তাদের ইনকাম তত। আচ্ছা, এখন খেয়াল করে দেখো আমি যেটা লাস্ট কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে মোবাইল কোম্পানি বা মোবাইল অপারেটর যারা আছে তারা চাইবে যে তাদের লিমিটেড নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দ্বারা ম্যাক্সিমাম মানুষগুলোকে কল করার সুবিধাটা দেওয়া। কারণ যত কল করার সুবিধাটা দিবে তাদের ইনকামটা বেশি হবে। তাহলে সেভাবেই তাদের বেস স্টেশন বা এই বেস ট্রান্সিভার স্টেশন অথবা টাওয়ার যেটাই বলো না কেন এগুলো তৈরি করা হয়। তাহলে মাল্টিপল অ্যাক্সেস মানে হলো যেমন এই বেস স্টেশনটা এট এ টাইমে অনেকজনকে প্রবেশাধিকার দিবে এই বেস স্টেশনটা ব্যবহার করে মোবাইলে কথা বলার জন্য। তাহলে মাল্টিপল অ্যাক্সেস মানে হলো একই সাথে অনেকগুলো মানুষকে তুমি যেই সিম ব্যবহার করবে সেই অপারেটর গুলো একটা এরকম বেস স্টেশন তৈরি করে রাখছে এবং যার মাধ্যমে আমরা কল করতে পারি। তো এই জন্য যে কতগুলো অ্যাক্সেস দিতে পারবে, প্রবেশাধিকার দিতে পারবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি মাল্টিপল অ্যাক্সেস। এই পর্যন্ত বুঝেছো সবাই? মাল্টিপল অ্যাক্সেস টার্মটা বুঝেছো? Yes, sir. তাহলে আমি এখন এই তিনটা আলোচনা করব ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার শোনা যায়? Yes, sir. আচ্ছা, এখন খেয়াল করে দেখো এইখানে একটা পিকচার আছে। এই পিকচারটা বুঝতে একটু কষ্ট হতে পারে, তো যার কারণে আমি নিজের মতো করে একটু বোঝাই। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস তার মানে হচ্ছে প্রত্যেকটা ইউজার যারা মোবাইল ফোনে কল করতে চায় তাদেরকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বেস স্টেশন গুলো দিবে। তার মানে হচ্ছে আমি যদি উদাহরণটা এইভাবে বুঝাই যে এখানে ধরো একটা টাওয়ার আছে, এই বেস স্টেশনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। হ্যাঁ, ধরো এই এরিয়ার ভিতরে অনেকগুলো তোমার মোবাইল আছে, এখানে অনেকগুলো মোবাইল আছে এরকম। তো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কথাটার মানে হলো যে প্রত্যেকটা ইউজারকে কল করার জন্য একটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি প্রোভাইড করবে। তার মানে তুমি একটা ফ্রিকোয়েন্সি দিয়ে কথা বলবা, আরেকজন আরেকটা ফ্রিকোয়েন্সি দিয়ে কথা বলবে, আরেকজন আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কথা বলবে। এখানে সেটাই বুঝিয়েছে দেখো, ইচ ইউজার অ্যালোকেট এ ডিফারেন্ট সাবব্যান্ড অর চ্যানেল। তার মানে একজন ইউজার ধরো 1, সে এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করবে,
আরেকজন ইউজার 2 এটা ব্যবহার করবে, আরেকজন ইউজার 3 এটা ব্যবহার করবে, আরেকজন ইউজার 4 এটা ব্যবহার করবে। তার মানে ডিফারেন্ট মানুষকে কল করার জন্য বা সাবস্ক্রাইবারকে কল করার জন্য যদি তোমার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি মানে ভিন্ন ফ্রিকোয়েন্সি প্রোভাইড করে, তাহলে সেইটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। বুঝতে পেরেছো না পারো নাই? Yes, sir. সবাইকে স্যার, আলাদা বুঝতে পেরেছি। হ্যাঁ, আলাদা ফ্রিকোয়েন্সি দিবে, সেটা ব্যবহার করে কথা বলবে। এখন তোমরা বলো তো যে এই ফ্রিকোয়েন্সি কি অপূরন্ত নাকি লিমিটেড? লিমিটেড। লিমিটেড, তার মানে হচ্ছে যদি ইউজার সংখ্যা অনেক বেড়ে যায় তাহলে কিন্তু এত বেশি ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেওয়া একটা কোম্পানির সম্ভব না, যার কারণে এইটা খুব একটা ভালো টেকনিক হবে না। তাহলে আমরা ইনফরমেশন গুলো একটু বলে নেই, যেগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। যেমন প্রতিটা ব্যবহারকারীকে আলাদা ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, আর কোনো ব্যবহারকারী অন্যের ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারবে না। মানে প্রত্যেকের আলাদা ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা দিয়েই তাকে কল করতে হবে, যেটা ফোন কোম্পানি আলাদা তাকে প্রোভাইড করবে। বাট এইখানে একটা ব্যাপার হলো যে যদি একটা কোম্পানির কাছে ফ্রিকোয়েন্সিটা এইরকম থাকে, আমি বোঝার জন্য বলছি, ধরো তার কাছে ফ্রিকোয়েন্সি আছে 1000 হার্টজ থেকে 4000 হার্টজ, এই একটা রেঞ্জের ভিতরে। এটা আমি আন্দাজি ধরলাম, হ্যাঁ, এটা কোনো মানে আমি গেস করে বলি নাই, জাস্ট এমনি একটা ভ্যালু ধরলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে ধরো যে একজন 1000 ভ্যালুর ফ্রিকোয়েন্সি বা 1000 হার্টজ ফ্রিকোয়েন্সিটা ইউজ করলো, আরেকজন 1001 ইউজ করলো। ব্যাপারটা কি এইরকম কিনা? এরকম ঘটে? তোমাদের কি মনে হয়? যদি এত কাছাকাছি ফ্রিকোয়েন্সি গুলো হয় তাহলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে না একটা ফ্রিকোয়েন্সির সাথে আরেকটার? ওভারল্যাপিং, ক্রসটক, ইন্টারফারেন্স যাই বলো না কেন, হওয়ার সম্ভাবনা থাকবে কিনা যদি এত কাছাকাছি হয়? জি স্যার। তার মানে আমি যদি যারা কম বুঝতেছো তাদের জন্য যদি ব্যাপারটাকে এরকম করে বলি, খেয়াল করে দেখো যে এটা আগে টেকনিক্যাল টার্মটা আগে বলে নিই। এখানে কি করা হয়, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির ভিতরে মিনিমাম একটা গ্যাপ রেখে প্রোভাইড করা হয়। যেমন 1000 যদি একজনকে দেয় তাহলে আরেকজনকে ধরো 1000, ধরো আমি বোঝার জন্য দিলাম যে 1000 কত দিব, ধরো 10 দিলাম, আরেকজনকে 1020 দিলাম। এইরকম একটা গ্যাপ রেখে তোমার ফ্রিকোয়েন্সি গুলো প্রোভাইড করা হয় যেন সিগন্যাল গুলো ওভারল্যাপিং না হয়। তো এই ব্যাপারটাকে আমি একটু এইভাবে বুঝাই। ধরো এটা কোনো একটা মহাসড়ক, অনেক সময় দেখবা যে রাস্তায় কোনো ডিভাইডার ব্যবহার করা থাকে না, শুধুমাত্র এইভাবে একটা হোয়াইট একটা দাগ টানা থাকে, তাই না? যে এই দিক দিয়ে হলো গাড়িগুলো যাবে আর এদিক দিয়ে আসবে। যদি যখন শুধুমাত্র এই দাগটা দেওয়া থাকে, বলতো যে এই দাগটা দেওয়া থাকলে এক্স্যাক্টলি গাড়িগুলো যে শুধুমাত্র এই রেঞ্জের মধ্যে দিয়ে এদিক থেকে যাবে, এদিকে একটু আসবে না, ব্যাপারটা কি এরকম ঘটে? নাকি অনেকে ওভারটেকিং করার চেষ্টা করে? ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এই দাগটা অনেক সময় পার হয়ে আসে কিনা বলো? নিজেদের জি বাস্তব স্যার। অনেক সময় পার হয়ে আসে, তাই না? তার মানে হচ্ছে যে গাড়িগুলো যেরকম আমি শুধু একটা মাঝখানে দাগ দিয়ে রাখলাম, এখন আমি গাড়িগুলোকে ছেড়ে দিলাম যে বাবা গাড়ি তুমি এই দিক দিয়ে যাও, বাকি গাড়িগুলো এই দিক দিয়ে আসো, তার মানে এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি রাস্তাতে দেখো, এখন গভর্নমেন্ট খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে, ঢাকা বা বিভিন্ন রাস্তাগুলোতে কি করতেছে যে একটা ডিভাইডার এরকম মোটা করে দিয়ে দিচ্ছে যে এই পাশ দিয়ে গাড়িগুলো যাবে আর এই পাশ দিয়ে আসবে। যদি ডিভাইডার দেওয়া থাকে তাহলে এই পাশের গাড়ির সাথে কি এই পাশের গাড়ি ধাক্কা খাবে? এরা খাইলে খাইতে পারে এদিকে, কিন্তু এই ডিভাইডার দেওয়া থাকলে এই গাড়ি এসে তো এইদিকে ধাক্কা লাগবে না। তার মানে খেয়াল করে দেখো যে এই ডিভাইডার দেওয়ার জন্য কিন্তু কিছু একটা স্পেস কিন্তু এখানে নষ্ট হয়েছে। এখানেও ব্যাপারটা এরকম, ফ্রিকোয়েন্সি গুলো যাতে কোনোভাবেই ইন্টারফারেন্স না হয়, যার কারণে তাদের ভিতরেও একটা মিনিমাম গ্যাপ রেখে প্রত্যেকটা ইউজারকে কল করার জন্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি প্রোভাইড করা হয়। তাহলে এখানে একটা সমস্যাটা কি হলো, যে ফ্রিকোয়েন্সি ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা থাকে, তাই নির্দিষ্ট একটা গ্যাপ রেখে আমার ফ্রিকোয়েন্সি গুলো ইউজারকে প্রোভাইড করতে হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, ধরো একটা ফ্রিকোয়েন্সি এটা হলো ইউজার 1 ইউজ করছে, এটা ইউজার 2 এটা ইউজ করছে ধরো ইউজার 3। তার মানে এই যে মাঝখানে কিন্তু গ্যাপ আছে, খেয়াল করেছো? মাঝখানে কিন্তু এখানে গ্যাপ আছে, এই যে এখানে গ্যাপ আছে, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি নাই, এখানে কিন্তু নাই।
একটা গ্যাপ রেখে, এটা ধরো আমার ইউজার 1, এটা হলো ইউজার 2, এটা হলো ইউজার 3, তাহলে এই ব্যাপারটা ভালো, ওভারল্যাপিং হওয়ার পসিবিলিটি থাকতেছে না, মানুষ ক্লিয়ারলি কথা বলতে পারবে। বাট সমস্যাটা হলো এখানে কিছু ফ্রিকোয়েন্সি নষ্ট হচ্ছে। আর ফ্রিকোয়েন্সি তো আমাদের মানে এনাফ না, লিমিটেড নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এবং এটা লাইসেন্স করে কিনে নিতে হয় গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে। তো যার কারণে কি হয় যে এটা খুব একটা ভালো ওয়ে নাই। তখন যারা ইঞ্জিনিয়ার তারা চিন্তা করলো যে আসলে এই প্রবলেমটাকে তাহলে ওভারকাম কিভাবে করা যায় বা এটার থেকে মুক্তির উপায়টা কি। তখন তারা আরেকটা টেকনিকে চলে গেল, সেটার নাম হচ্ছে টিডিএমএ, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তাহলে এইখানে কি করবে, টাইমের রেসপেক্টে ভাগ করবে। আগে ভাগ করেছিল কিভাবে, ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, মানে ডিফারেন্ট ইউজারকে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি প্রোভাইড করেছিল। আমি এই ব্যাপারটা একটু পিকচার দিয়ে বোঝাই, কারণ এগুলো আমাদের সরাসরি অনার্স মাস্টার্স এর এই ইয়েগুলো, তো এই গ্রাফগুলো তোমাদের কঠিন লাগতে পারে, এই জন্য আমি আমার মতো করে বলি। ধরো যে এইখানে ব্যাপারটা যেটা হয়, তোমার কাছে একটা ফ্রিকোয়েন্সি আছে এরকম, মনে করো এটা তোমার টোটাল ফ্রিকোয়েন্সি, এই টোটাল রেঞ্জটা হলো তোমার একটা ফ্রিকোয়েন্সি। এটা একটা কোম্পানি এই এতটুক থেকে এতটুক একটা ফ্রিকোয়েন্সি কিনে নিয়েছে। তুমি এটাকে বোঝার জন্য তুমি জায়গা চিন্তা করতে পারো, যেমন আমরা বাড়ি করার জন্য জায়গা কিনে নেই, ঠিক এরকম মনে করো। তো এইটা একটা আমার টোটাল ফ্রিকোয়েন্সি। এখন এই টোটাল ফ্রিকোয়েন্সিটাকে কি করা হয় যে আলাদা আলাদা ইউজারকে, ধরো এখানে একজন মোবাইল ইউজার আছে, এখানে একজন মোবাইল ইউজার আছে, এটাকে আমরা ধরলাম মোবাইল ইউজার 1, এখানে একজনকে রাখলাম ধরো মোবাইল ইউজার 2, এখানে আরেকজনকে রাখলাম সে ধরো মোবাইল ইউজার 3। এখন এদেরকে আমি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি না দিয়ে কি করব, আমি একটা সময় ভাগ করে দিব। যেমন হচ্ছে যে ধরো আমি বোঝার জন্য, যদিও আসলে সময়গুলো সেকেন্ডে হয় না, এগুলো খুবই কম মানে সময়ে ঘটনাগুলো ঘটে, ধরো যে মাইক্রো সেকেন্ডের মতো ব্যাপারগুলো। তারপর আমি বোঝানোর জন্য বলছি, ধরো এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এরপরে আছে 3 সেকেন্ড, এরপরে আছে হলো 4 সেকেন্ড, এরকম, এরপরে আছে 5 সেকেন্ড, এরকম আছে। এখন প্রত্যেকটা ইউজারকে কিন্তু একসাথে কথা বলার অ্যাক্সেস দিচ্ছে না। ধরো এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড কথা বলবে ধরো এই মোবাইল ইউজার 1 কথা বলবে। এরপরে এখান থেকে যে বাকিটুক যে সময়টা আছে, এইটুক কথা বলবে হলো এই সময়ের ভিতর ইউজার 2। এরপরে এই সময়ের ভিতরে কথা বলবে ইউজার 3। এরপর যদি আমি এখানে বোঝানোর জন্য 3 জন দিয়েছি, এর পরবর্তীতে আবার কি হবে, মানে মোবাইল ইউজার 1 কে বলছে 1 সেকেন্ডের ভিতর ভাই তুমি যতগুলো কথা বলতে পারো পারো, এরপরে তোমাকে কিন্তু আর কথা বলতে দিব না যতক্ষণ পর্যন্ত এই দুইজনের কথা শেষ না হবে। আর এই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের ভিতরে যে সময়, এটা আবার আরেকজনকে বলছে তুমি এই সেকেন্ডের ভিতরে যতগুলো ডাটা পাস করতে পারো বা কথা বলতে পারো বলো। আবার 3 থেকে 4 সেকেন্ডের মাঝামাঝি এই সময়টাকে আরেকজনকে বলেছে তুমি এই সময়ের ভিতরে যতটুকু কথা বলতে পারো পারো। এরপরে কি হবে যে যখন এদের কথা বলা হয়ে যাবে, তখন আবার যেই মোবাইলটা সর্বপ্রথম কথা বলা শুরু করেছিল, এবার সে আবার কথা বলবে, আবার তাকে একটা সময় দিবে যে এই সময়ের ভিতরে তুমি তোমার বাকি কথাগুলো বলো। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা তো আমরা আপাত দৃষ্টিকোণ থেকে বুঝি না। হ্যাঁ, এই সময়গুলো এতটাই ক্ষুদ্র সময়ে হয় যে আমরা বুঝতেই পারি না যে আসলে আমাকে মানে খুব মানে কি বলবো যে খুবই ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময়ে তোমার ভেরিয়েশন গুলো হচ্ছে, যার কারণে আমরা মনে করি যে আমরাই কন্টিনিউয়াস কথা বলতেছি, কিন্তু না, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় কথা বলার জন্য দিচ্ছে। ধরো প্রথম ইউজার যে কানেক্ট হয়েছে তাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, সে কথা বলার পরে আরেকজন যে রিকোয়েস্ট পাঠিয়েছিল তাকে আবার এই সময়টা দিয়েছে কথা বলার, পরে আরেকজনকে এই সময় দিয়েছে, এরপরে আবার নতুন করে প্রথমে যে রিকোয়েস্ট পাঠিয়েছিল তাকে আবার এরকম সময় দিচ্ছে। ব্যাপারটা এখন একটু কঠিন লাগতেছে, আমি একটু সহজ করে বলি। মনে করো এইখানে একটা ট্রেনের বগি আছে হলো 4টা। হ্যাঁ, ট্রেনের বগি আছে হলো 4টা। এখন এই ট্রেনের 4টা বগিতে ধরো যে 4 জন বসতে পারবে এট এ টাইমে, তাই না? কিন্তু ব্যাপারটা কি ঘটতেছে যে ধরো যে কয়েকজন ফ্রেন্ড মিলে মনে করছে যে তারা কোথাও এক জায়গায় পিকনিকে যাবে বলে তারা ট্রেনে উঠছে, কিন্তু সিট পাইছে 4টা আর বন্ধু আছে হলো 8 জন। খেয়াল করো, তাহলে পার্সন আছে টোটাল 8p দিলাম আমি পার্সন বোঝানোর জন্য। আর এখানে ক্যাপাসিটি আছে কয়টা? ক্যাপাসিটি আছে 4টা।
তো এখন এই বন্ধুরা বলতেছে কি দোস্ত একটা কাজ করি, পিকনিকে আমরা যাবই, তাহলে ব্যাপারটা কি করব যে তুই একটা কাজ কর, তুই নির্দিষ্ট সময় 4 জন এইখানে বসে থাক, এই সময়টা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিল, এই সময় হলো ধরো একজনের নাম হলো এক্স, সে বসে থাকবে, এই সময়টা হলো ওয়াই বসে থাকবে, এই সময়টা হলো জেড বসে থাকবে, এই সময়টা ধরো এম বসে থাকবে, এম নামের কেউ বসে থাকবে। এরপর এরা উঠে যাবে, এরপরে ধরো যে আরো যে 4 জন ফ্রেন্ড আছে তারা বসে পড়বে, এরপরে তারা উঠে যাবে, আবার নির্দিষ্ট সময় আবার এক্স ওয়াই জেড এম বসবে, এইভাবে ঘটনাটা চলতে থাকবে। বাট ব্যাপারটা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় যেটা ইউজার এন্ড থেকে মানে আমাদের দিক থেকে আমরা কখনো বুঝতে পারি না যে একটাই ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ইউজারকে দিচ্ছে। এইখানে ব্যাপারটা আমি বলে রাখি, যেটা ঘটে সেটা হলো যে যেহেতু খুবই সূক্ষ্ম সময়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমরা বুঝতে পারি না, এই টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে যেটা হয় কি এট এ টাইমে একজন মানুষকেই একটা নির্দিষ্ট সময় কথা বলতে দেয়, এখানে কিন্তু সবাই একসাথে কথা বলতে পারে না। বাট এই ঘটনাটা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে ঘটে যে আমরা বুঝতে পারি না। বুঝতে পেরেছো না পারো নাই? না আর কোনো এক্সাম্পল দিতে হবে? বুঝতে পেরেছো তাই না? এখানে এখন ইনফরমেশন গুলো দিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যেগুলো তোমাদের বইতে লেখা থাকে। আমি কিন্তু এই পিকচারটা বুঝাইনি এই জন্য যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। কি বলছে দেখো, একটা টোটাল ফ্রিকোয়েন্সিটাকে এবার কিসে ভাগ করছে, টাইম স্লটে ভাগ করে নিয়েছে, যে এই সময়টা এই কথা বলবে, এই সময়টা এই কথা বলবে, এই সময়টা এই কথা বলবে। যখন আবার এই তিনজনের কথা মনে করো, তিনজন ইউজার আছে, তাহলে প্রথমে যে রিকোয়েস্ট পাঠিয়েছিল তাকে তো 1 সেকেন্ড কথা বলার সুযোগ দিছিল, এরপর তো সে বসে আছে, এরপরে আবার এই 3rd নাম্বার পারসনের যখন নির্দিষ্ট সময় কথা বলা হয়ে যাবে তখন আবার 1 নাম্বার ইউজার কথা বলবে। বাট এই ঘটনাগুলো খুবই কম সময়ে, যার কারণে কলগুলো কাটে না, আমরা বুঝতেই পারি না যে আসলে আমাদেরকে ডিফারেন্ট টাইম স্লটে ভাগ করে দেওয়া আছে। তো এইখানে দেখো ইনফরমেশন গুলো বলাই আছে যে প্রত্যেক ব্যবহারকারী নির্দিষ্ট সময় পর পর ট্রান্সমিটিং এবং রিসিভিং এর সুযোগ পায়। প্রকৃতপক্ষে যে কোনো মুহূর্তে একজন মাত্র ব্যবহারকারী চ্যানেলটা ব্যবহার করতে পারে। তাহলে বোঝা গেছে? টাইম ডিভিশনটা বুঝেছো? ফ্রিকোয়েন্সি ডিভিশন মানে সবাইকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিবে কল করার জন্য, সহজ কথা, কারোর সাথে কারো ফ্রিকোয়েন্সি মিলবে না। এরপরে কি আসলো, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, তার মানে হলো একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি বাট সবাই ব্যবহার করবে কিন্তু এট এ টাইমে একজনই ব্যবহার করবে। এখন একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে, সে এই সময়ে কথা বলবে, আরেকজনকে নির্দিষ্ট সময় দিবে, সে এই সময়ে কথা বলবে, এরকম। মানে ব্যাপারটা হলো এরকম যে আমরা যদি এরকম ভাবে বিষয়টা বলি যে ট্রেনের উদাহরণ দিয়েছি, সেম ভাবে যদি এরকম হয় যে মনে করো যে কোনো একটা যুদ্ধে যাওয়ার পরে অনেকগুলো মানুষ খুবই পিপাসা লেগে গেছে, হ্যাঁ, এখানে আমি ডিফারেন্ট কালার দিয়ে একটু বোঝাচ্ছি। এখানে ধরো একটা মানুষ আছে, এরা যুদ্ধ করতে গেছে কোথাও, যে মারামারি করার পরে খুবই ক্লান্ত হয়ে গেছে, অথবা বাংলা সিনেমার দ্বারা এরা শুটিং করতেছে, ফাইটিং করতেছে। তো এইখানে 3 জন মানুষ আছে। এখন এরা খুবই ক্লান্ত হয়ে গেছে, খুবই পিপাসা পেয়েছে, এখানে ধরো একটা টিউবওয়েল আছে। তো আমি টিউবওয়েল আঁকাতে পারবো না, আমি যা শুধু টিউবওয়েলের মুখটা এখানে দেখাচ্ছি, এখানে একটা টিউবওয়েলের মুখ আছে। আচ্ছা, এখন এই টিউবওয়েলের এইখানে মনে করো যে এই যে লোকগুলো আছে, এরা ধরো যে পানি খেতে যাবে। এখন এট এ টাইমে তো টিউবওয়েলের মুখ একটা, এখানে তো 3 জন মিলে পানি খেতে পারবে না। তখন এরা চিন্তা করলো যে 3 জনে এমন অবস্থা, মুমূর্ষু অবস্থা, পানি না খেলে মারা যাবে। এ ধরো একটা বললো যে ভাই আমি তাহলে 1 সেকেন্ডে কিছু পানি খেয়ে নিই, এরপরে তুই পরের সেকেন্ডে তুই পানি খাবি, এরপরে এ পানি খাবে, তারপরে আবার কি হবে, এই প্রথম যে পানি খেয়ে যে একটু খেয়ে স্টপ ছিল সে আবার পানি খাওয়া শুরু করবে। ব্যাপারটা এরকম, মানে এখানে টিউবওয়েল একটাই কিন্তু পানি খাচ্ছে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট পিপল, এট এ টাইমে কিন্তু একজন মানুষই পানি খাচ্ছে। বুঝতে পেরেছো নাকি পারো নাই? এটা যদি বুঝে যাও তাহলে পরেরটাতে চলে যাব। ওকে, এইবার লাস্টের টেকনিকটাতে আমরা যাব, এটা পড়লেই আমাদের শেষ। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। পিকচার থেকে আমি বলি, এখানে কোনো ফ্রিকোয়েন্সি বা কোনো টাইম স্লটে ডিভাইড হবে না, প্রত্যেকটা ইউজারের জন্য সে আলাদা আলাদা একটা ইউনিক কোড জেনারেট করবে। তার মানে ব্যাপারটা যদি আমি বোঝানোর জন্য এরকম বলি যে আগে তো আমরা ডিফারেন্ট জনকে কল করার জন্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দিতাম,
এখন আমরা ডিফারেন্ট কোড দিব, এই কোডটা হবে ইউনিক, কারোর সাথে কারো মিলবে না, এবং এই কোডটা কখনোই রিসিভার ছাড়া অন্য কেউ ডিক্রিপ্ট করতে পারবে না। যেমন তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমি পড়াইছিলাম, মনে আছে তোমাদের ডেটা এনক্রিপশন টেকনিক, মানে আমি যে ডাটাটা দিব যখন তার বা যে কোনো চ্যানেলের মধ্যে দিয়ে যাবে তখন ডাটাটা চেঞ্জ আকারে যাবে। কোনো হ্যাকার যদি ওই ডাটাটা রিসিভ করে তাহলে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ওর ভিতরে ইনফরমেশনটা কি আছে। তার মানে আমরা কি করি, ওটাকে আমরা কি বলেছিলাম, ডাটা এনক্রিপশন করা। তো এই সিডিএমএ টেকনোলজিতে যে কাজটা করা হয়, প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে কথা বলার জন্য আলাদা আলাদা একটা ইউনিক কোড জেনারেট করে, যেই কোডটা কারোর সাথে কারো মিলবে না, এবং এই কোডের ডাটাগুলো এনক্রিপশন হয়ে থাকে। তার মানে কি এই মেথডটা খুবই সিকিউর, এবং এটা কারোর সাথে কারো মিলে না, এবং একই ফ্রিকোয়েন্সি তারা ব্যবহার করতেছে কিন্তু সেই ফ্রিকোয়েন্সির সাথে ডিফারেন্ট একটা কোড দিয়ে দিচ্ছে। তার মানে ব্যাপারটা কিরকম আমি যদি বলি এরকম যে ধরো একটা ক্লাসে 10 জন মারিয়া নামে স্টুডেন্ট আছে। এখন 10 জন মারিয়াকে যদি আমি আলাদা আলাদা রোল নাম্বার না দিয়ে ক্লাসে যে যদি বলি মারিয়া একটু এদিকে শোনো তো, তাহলে তো 10 জন মারিয়াই চলে আসতে পারে, তাই না? তাহলে তো একসাথে দরজা দিয়ে আসতে গেলে ওরা নিজেরাই ধাক্কা খাবে। তাহলে ব্যাপারটা কিন্তু এইরকম না। আসলে কি করা হয় যে মারিয়া 100 জন থাকতে পারে একটা ক্লাসে, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের রোল নাম্বার গুলো তো সবার আলাদা আলাদা। তার মানে একটাই ফ্রিকোয়েন্সি, কিন্তু তাদের সাথে কি করা হচ্ছে, একটা ইউনিক কোড দেওয়া হচ্ছে যেটা সবার থেকে সবার ডিফারেন্ট হবে, যেটা ইউজ করে মানুষ এনক্রিপশন করে কথাগুলো বলতে পারবে। এটা শুধুমাত্র রিসিভার ছাড়া মাঝখানে অন্য কোনো শত্রুর পক্ষে ডাটাটা রিসিভ করে বোঝা সম্ভব না যে অ্যাকচুয়ালি এখানে ডাটাটা কি আছে, কারণ এখানে এমন একটা টেকনিক ইউজ করা হয়। আমি টেকনিক্যাল টার্মগুলো ইউজ করছি না কারণ তাহলে তোমাদের বিষয়গুলো কঠিন লাগবে। আমি শুধু এটাই বলতেছি যে প্রত্যেকের কোডগুলো কি হবে, আলাদা আলাদা হবে। এই জন্য বলছে প্রত্যেকটা ব্যবহারকারীকে ফ্রিকোয়েন্সির সাথে কি দিবে, একটা ইউনিক কোড দেওয়া হবে কথাটা এখানে মিসিং হয়ে গেছে, এবং সেই কোডটা কারোর সাথে কারোই কখনো মিলবে না। তো যেহেতু এখানে ডিফারেন্ট কোড দিচ্ছে যেটা দিয়ে মানুষ কথা বলছে এবং এটা এনক্রিপশন অবস্থায় থাকে, এটা শুধুমাত্র রিসিভার এন্ডে ছাড়া এটা মাঝখানে এটা তোমার এনক্রিপ্টেড ফরম্যাটে থাকে, যার কারণে অন্য কেউ এই ডাটাটা যদি চুরি করে তাহলে সে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এর মধ্যে ডাটাটা কি আছে। এই সিডিএম এর টেকনোলজিটাই কিন্তু বেসিক্যালি তোমার সিটিসেল কোম্পানিটা ব্যবহার করত, কিন্তু এটার কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ, যে জিএসএম এবং সিডিএম এর টেকনোলজির সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। তাহলে বাকি যে অপারেটর গুলো আছে তারা তো জিএসএম টেকনোলজি ব্যবহার করে, আর সিডিএম এ যেটা আছে এরা ব্যবহার করে হচ্ছে তোমার সিটিসেল ব্যবহার করতো, যে যদি এটা এখন বাংলাদেশে নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো কোড ডিভিশনের ব্যাপারটা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, আমি যদি তোমাকে বোঝানোর জন্য বলি, এটা যদি কঠিন লাগে। আচ্ছা, ক্লাসে অনেক সময় মনে করো 100 জন স্টুডেন্ট পরীক্ষা দেয়, হ্যাঁ, একই কোশ্চেনে সবাই পরীক্ষা দেয়, তার মানে আমি বোঝাতে চাচ্ছি এখানে সবার ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেম। তাহলে তোমরা বলতে পারো যে স্যার ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তাহলে এটা ওভারল্যাপিং হবে না? না, এখানে ওভারল্যাপিং হবে না, এখানে এরকম একটা টেকনিক ইউজ করা থাকবে। তাহলে ব্যাপারটা কি রকম, যেমন খেয়াল করে দেখো যে 100টা স্টুডেন্টকে এমন ভাবে আমরা পরীক্ষার সিট গুলো বসিয়েছি এবং প্রত্যেকের সেট কোড গুলো আলাদা, যেমন তোমাদের থাকে না কারো ক সেট কারো খ সেট, প্রশ্নগুলো কিন্তু সেম, কিন্তু এটা অ্যারেঞ্জ করা আছে ভিন্ন ভাবে। তার মানে কি একটা ইউনিক ভাবে সাজানো আছে, মানে ক সেটের প্রশ্ন 1 নম্বরে যেটা আছে খ সেটে তো ওই একই প্রশ্ন একই জায়গায় নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? তার মানে ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু এর সাথে একটা ইউনিক কোড দিচ্ছি যেটা সবার থেকে সবার আলাদা। তার মানে প্রশ্নগুলো সবার সেম আছে, 25টা এমসিকিউ সবার সেম, কিন্তু সেট কোড আলাদা। এতে কি হবে, কেউ কারো দেখে লিখতে পারবে? দেখে লিখতে গেলে তো ভুল হয়ে যাবে। তো এইখানেও ব্যাপারটা হলো এক্স্যাক্টলি, বোঝা গেছে না যায়নি? জি স্যার।